আমি আলমগীর, এইচআর প্রফেশনাল। আমার আজকের টপিক হচ্ছে কন্টেন্ট অফ শোকজ লেটার। একটা শোকজ লেটারে কি থাকে? শোকজ লেটারকে বেসিক্যালি চার্জশিটও বলা হয়। লেবার লয়ের ভাষা চার্জশিট বলতে অ্যাকচুয়ালি এখানে চার্জ গুলো থাকে, অভিযোগ গুলো থাকে তার বিরুদ্ধে। শোকজ লেটারের গুরুত্ব এইচআর এবং কমপ্লায়েন্সের ডিপার্টমেন্টের বা কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনে খুব বেশি গুরুত্ব বহন করে। কারণ তদন্তের মূলত শুরু বলা যায় এই শোকজ লেটার থেকে। শোকজ লেটারের আরো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শ্রম আইনে বলা হচ্ছে তদন্ত শেষ করার 60 দিন শুরু করার বিষয়টা। 60 দিন শুরু হবে শোকজ লেটারটা যেদিন থেকে ইস্যু করা হবে, ঠিক সেই দিন থেকে 60 দিনের গণনা শুরু। এবং শোকজ লেটারের যেই দিন ইস্যু করা হবে সেই দিন থেকেই কাউকে আপনি চাইলে সাসপেন্ড করতে পারবেন। এবং কাউকে সাসপেন্ড করার মেয়াদও সর্বোচ্চ 60 দিন হবে, এর বেশি হবে না। 60 দিন পর্যন্ত যদি কাউকে আপনি সাসপেন্ড রাখেন, মানে ইনকোয়ারি হওয়া পর্যন্ত, তাহলে সেটা হবে মানে সাবসিস্টেন্স অ্যালাউন্স পাবে সে। সেটার হিসাব হচ্ছে বেসিকের অর্ধেক, অ্যাডহক এবং ইন্টারিম করে অ্যালাউন্স থাকলে সেটারও অর্ধেক, এবং অন্যান্য অ্যালাউন্স যা থাকে ফুল সে অ্যালাউন্স গুলো। তো এই ক্যালকুলেশনটা চিঠিতে দেওয়া থাকলে ভালো, না দিলেও প্রবলেম নাই। পরে পেমেন্ট করার সময় সেটা অ্যাডজাস্টমেন্টটা বুঝাই দিলেও চলবে। সো ইটস নট একেবারে ম্যান্ডেটরি ল অনুযায়ী যে সাবসিস্টেন্স অ্যালাউন্স এর ক্যালকুলেশন থাকা লাগবে। মূলত শোকজ লেটারে যেটা থাকা লাগবে সেটা হচ্ছে যে মিসকন্ডাক্টের যে 10টা ধারায় কাউকে আমরা শোকজের আওতায় আনবো, সেই 10টা ছাড়াও নতুন করে 2022 সালের রুলস এর অ্যামেন্ডমেন্টে, যেটা যেমন সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টাও আসছে, এই ইস্যুটা আসতে পারে। আর লিখিতভাবে যে কোনো অভিযোগই হোক না কেন, সেটাকে যদি 10টা মিসকন্ডাক্টের ভিতরে আমরা ফেলি, অবশ্যই ফেলতে হবে। কারণ অভিযোগটাকে ওই উপধারার সাথে লিঙ্ক করাতে হবে, অবশ্যই মাস্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যদি আমরা ঘটনার সাথে আইনের উপধারাকে লিঙ্ক করাতে না পারি, তাইলে এই শোকজ লেটারে অ্যাকচুয়ালি ভিত্তিহীন হয়ে যাবে। আর ওয়ার্কার যদি এটা নিয়ে মামলা করে, ওয়ার্কারের পক্ষের উকিল কিন্তু সর্বপ্রথম দেখবে যে এই ঘটনার সাথে এই যে উপধারাকে মিলানো হয়েছে দুটো আসলে যুক্তিসঙ্গত কিনা। যদি না হয় তাহলে কিন্তু এইটা বিচারকের কাছে তুলে ধরে এবং এখান থেকেই আপনার পুরো তদন্ত প্রক্রিয়া বাদ পড়ে যায়। সো এই সেন্সে শোকজ লেটারের এই অভিযোগের সাথে উপধারাটার মানে মিল করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে বলতে হবে যে এটা যেহেতু এই ধারার মধ্যে পড়ে, অতএব এটা একটা শ্রম আইন অনুযায়ী গুরুতর একটা অসদাচরণ, যেটা শাস্তিযোগ্য অপরাধ। এবং আপনাকে বেটার 8 দিন সময় দেন, 8 ওয়ার্কিং ডেজ সময় বেশি দেন। 7 দিন বলা আছে, 7 দিন দেবে এমন কোনো কথা না, বেস্ট প্র্যাকটিসটা করেন। হ্যাঁ, বেটার 8 ওয়ার্কিং টাইম দিয়ে বলেন যে 8 দিনের মধ্যে আপনি এটার ব্যাখ্যা লিখিতভাবে নিম্ন স্বাক্ষরকারীর কাছে জানান যে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এবং লাস্টের প্যারার আগের প্যারাতে আপনি সাসপেনশনের কথাটা লিখতে পারেন। সেখানে বলে দিবেন সাসপেন্ড পেন্ডিং ইনকোয়ারি, অর্থাৎ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি সাসপেন্ড থাকবেন এবং এই সময় আপনি পূর্ণ বেতন না পেয়ে খোরাকি ভাতা পাবেন। খোরাকি ভাতার ক্যালকুলেশন যেটা বললাম চিঠিতে দিতেও পারেন, পরে যখন পেমেন্ট দিবে তখনও বুঝাই দিতে পারেন। এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ এক বা একাধিক যাই হোক না কেন, একাধিক অভিযোগ একই চিঠিতে আনতে পারবেন। অভিযোগ যদি প্রমাণিত না হয়, আপনি সাবসিস্টেন্স অ্যালাউন্সে তার যে টাকাটা কম দিয়েছেন সেই কম টাকাটা তাকে ফেরত দিতে হবে। আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সাবসিস্টেন্সের যে অ্যালাউন্সটা তার থেকে কাটা হয়েছে সেটা ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এবং শোকজ লিখতে পারার ক্ষেত্রে আমি যারা ফ্রেশার বা বিগিনার্স এইচআর বা কমপ্লায়েন্স, তাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা যখন লিখবেন অভিযোগটার সাথে যখন ধারাটাকে আপনারা ম্যাচ করাবেন, আপনারা অভিজ্ঞ বা সিনিয়র কাউকে এটা দেখায় নেবেন, আপনার অফিসের হোক বাইরের হোক। কারণ এই ম্যাচিংটা যদি পারফেক্ট না হয়, হ্যাঁ, এটা আপনার জন্য বিপদ হয়ে যেতে পারে। সো ভালো যারা করছে তাদের কনসালটেশন নিবেন, তাদেরকে দেখায় নিবেন এবং এরকম চিঠি আরো স্টাডি করবেন। বিভিন্ন ক্লজে ফেলা আছে, বিভিন্ন আপনার অসদাচরণের মধ্য থেকে তৈরি করা হয়েছে চিঠিটা। এরকম কিছু চিঠি যখন খেয়াল করবেন, আপনি নিজেই বুঝবেন ঘটনাটাকে কিভাবে সাজাবেন। সো
আমি বলবো এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা যারা এইচআর এ প্র্যাকটিস করি, যারা বিশেষ করে তদন্ত নিয়ে কাজ করি, তাদের জন্য এই প্র্যাকটিসের মাধ্যমে এইটা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আইনের বিষয়গুলো দিয়েই বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক